সাজিদ, ওই সাজিদ, আর কত ঘুমাবি ভাই? এবারও ওঠ, সকাল গড়িয়ে তো বেলা হতে চলল। আজকে কি কাজে যাবি না নাকি? তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নে। কি হয়েছে বলো তো দাদি? সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? কেনই বা চেঁচাবো না? হ্যাঁ, তোর কি কোনো সময়ের হুঁশ আছে? ঘুম থেকে উঠে একবার বাইরে গিয়ে দেখ, সূর্য মাথার ওপরে উঠে গেছে, আর তুই এখনো মহারাজের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। জাবেদ তোকে কাজে না দেখলে আবার কত কথা শোনাবে। দেখো দাদি, আজকে আমার শরীরে একদম এনার্জি নেই। প্রতিদিন ওই এক কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আজকে আমার কাজে যেতে একদম ভালো লাগছে না। আজকে আমি যাব না। আমাকে আর কিছুক্ষণ ঘুমাতে দাও তো। না না, এখন আর ঘুমানো যাবে না। সংসারে এমনিতেই অভাব, তুই তাড়াতাড়ি উঠে কাজের দিকে রওনা হ। হ্যাঁ, আমি তো এই দুনিয়াতে শুধু কাজই করে যাওয়ার জন্য জন্মেছি। মা বাবা মারা গেছে আজ প্রায় 2 বছর হতে চলল। এই 2 বছর একটা দিনও আমি ছুটি পাইনি, শুধু কাজই করে যাচ্ছি। একদিন একটু মন ভরে ঘুমাতে চাইছি, সেটুকুও তুমি আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছ না। ও, তার মানে তুই বলতে চাইছিস তুই একাই সব করিস? তুই শুধু বাইরে খেটে মরিস আর আমি ঘরে বসে বসে নবাবই করি? আমি কোনো কাজ করি না, তাই তো? হ্যাঁ, তুমি বলো, তুমি ঘরে কি কাজটা করো? যা করার আমি তো বাইরে গিয়ে রক্তজল করা খাটুনি খেটে আসি, আর তুমি তো সারাটা দিন এই ঘরের ভেতরেই বসে থাকো। ওরে আমার লাট সাহেব, শুধু বাইরের কাজ করলেই বুঝি দুনিয়ার সব কাজ হয়ে যায়? তুই একদিন ঘরের সমস্ত কাজ সামলে দেখিস, তখন বুঝবি কত ধানে কত চাল। ঠিক আছে দাদি, আমার ভুল হয়েছে। আমি আর তোমার সাথে কখনো কোনো কথায় তর্ক করব না। আমার আসলেই অন্যায় হয়েছে। আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে কাজের জন্য বের হচ্ছি। সত্যি রে সাজিদ, তোর সময়ের কি কোনো জ্ঞান নেই? এটা কি তোর মামার বাড়ি পেয়েছিস যে যখন খুশি আসবি আর যখন খুশি চলে যাবি? মনে রাখিস, মাস শেষে আমি তোকে টাকা দিই, আর সেই টাকা নিয়ে তুই বাড়ি যাস। এই দোকানে ফাঁকিবাজি চলবে না। জাবেদ ভাই, আপনি এভাবে অপমান করে কথা বলছেন কেন? আমি তো প্রত্যেক দিনই সবার আগে দোকানে চলে আসি। আজকে শরীরটা ভালো ছিল না, তাই আসতে একটু দেরি হয়েছে। তা বলে আপনি এভাবে ছোট করে কথা বলবেন? সাজিদ, তোর সাহস তো কম নয়। তুই আবার আমার মুখের ওপর বড্ড বেশি কথা বলছিস। বড্ড বার বেড়ে গেছিস তুই। যেদিন এই দোকান থেকে তোকে লাথি মেরে বের করে দেব, সেদিন বুঝতে পারবি কত ধানে কত চাল। ঠিক আছে জাবেদ ভাই, ভুল যখন হয়েছে আর বলবো না। তাহলে আমি এখন কি কাজ করব বলুন? কি করবি মানে? ঝাড়ুটা নিয়ে আমার মাথার ওপরে ধেই ধেই করে নাচবি? তুই জানিস না তোর কাজ কি? নেকাশে যে আমাকে জিজ্ঞেস করছিস? এই দোকান ঝাড় দেওয়া ছাড়া তোর মতো ছোট লোকের এখানে আর কি কাজ আছে? হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি এক্ষুনি দোকানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। জাবেদ ভাই, আমি দোকানটা পরিষ্কার করে দিচ্ছি। তাড়াতাড়ি হাত চালা, আমার আড়ত আর দোকান বন্ধ করার সময় হয়ে এসেছে। তবে আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি বলবি? জলদি বল, আমার হাতে একদম সময় নেই। আসলে ভাই, আমার না অনেকদিন ধরে একটু চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আজ দেখলাম আপনার এই পাশে অনেক চিংড়ি মাছ পড়ে আছে, সারাদিনে বিক্রিও হয়নি। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে এখান থেকে কিছু মাছ আমি পয়সা দিয়ে আপনার কাছ থেকে কিনে নিয়ে যাই। তুই তুই কিনা আমার কাছ থেকে চিংড়ি মাছ কিনবি? শালা গরিবের বাচ্চা, তোদের পেটে এই দামি চিংড়ি মাছ হজম হবে রে? যে চিংড়ি মাছ কিনতে এসেছিস, আমার এই চিংড়ি মাছগুলো এখানে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তবুও আমি তোদের মতো ছোট লোকদের দেব না। আপনি এভাবে নিষ্ঠুরভাবে কথা বলছেন কেন জাবেদ ভাই? আমরা গরিব, কম টাকা উপার্জন করি বলে কি আমাদের কোনো শখ থাকতে নেই? মানুষের এই অহংকার কিন্তু চিরদিন থাকে না। আপনার এই অহংকারই একদিন আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। যা যা, তোর মতো ছোট লোকদের অভিশাপ আমাদের গায়ে লাগবে না। বড় বড় কথা না বলে তুই তাড়াতাড়ি দোকানটা ঝাড়ু দে। আমি এক্ষুনি দোকান বন্ধ করে বাড়ি যাব। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও তো দাদি। খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচো ডন দিচ্ছে। এই তো ভাই, এই তো তোর সামনেই থালা রাখা আছে, খেয়ে নে। কি যে করো না দাদি,
রোজ রোজ এই এক শাকসবজি আর ডাল রান্না করো? একদিনও কি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারো না? কি দিয়ে ভালো রান্না করে খাওয়াবো বল তো বাবা? তুই মাসে যা সামান্য টাকা ইনকাম করিস তার সবই তো এই সংসারের চাল ডাল কিনতেই খরচ হয়ে যায়। তার উপর যদি আমরা একদিনেই সব ভালো জিনিস কিনে খেয়ে ফেলি তাহলে আমাদের বাকি মাসটা কিভাবে চলবে? উপোস করে থাকতে হবে তো। দূর ছাই, যাও তো, এই এক খাবার আমি আর খাবই না। তুমি খেয়ে নাও গে। কি হয়েছে বল তো সাজিদ? তোর আজকে সকাল থেকে মাথাটা এত গরম হয়ে আছে কেন? কিছু নেই আমার, তুমি খাও, আমি চললাম একটু বিশ্রাম নিতে। না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি তোর সাথে এতদিন কাটিয়েছি সাজিদ, তোর মুখ দেখলেই আমি বুঝতে পারি। আমার কাছে লুকোচ্ছিস কেন? কি হয়েছে বলো বাবা, আমাকে সব খুলে বলো। জানো দাদি, আজকে আমি কাজে যেতে একটু দেরি করেছি বলে জাবেদ ভাই আমাকে সবার সামনে কত অপমান করল। তারপর আজ ওনার দোকানে অনেক চিংড়ি মাছ বিক্রি না হয়ে পড়েছিল। আমি ওনাকে বললাম, জাবেদ ভাই আমি টাকা দিচ্ছি, আমাকে কিছু চিংড়ি মাছ দিন, অনেক দিন খাইনি। তখন উনি আমাকে কি বলল জানো? বলল, আমরা নাকি ছোট লোক, আমাদের গরিবের পেটে নাকি ওই দামি চিংড়ি মাছ হজম হবে না। কি আর করবি বল বাবা, আমরা গরিব আর ওরা বড় লোক। এখন দুনিয়ার নিয়মই এমন, ওরা যা বলবে আমাদের মতো গরিবদের তাই মাথা পেতে নিতে হবে। মন খারাপ করিস না বাবা। তা বলে কি আমরা সারা জীবন শুধু ওদের অপমান মুখ বুজে সহ্য করে যাব? জাবেদ ভাই, আজকের মতো সমস্ত পকোড়া ভাজা শেষ হয়ে গেছে, তাহলে আমি কি কাস্টমারদের ডাকতে শুরু করব? না না, তোকে আর বেশি পণ্ডিতি করে ডাকতে হবে না। আমার দোকানের পকোড়া এমনিতেই এত ভালো যে লোকে এমনি এমনিই ছুটে চলে আসবে। আমার সব পকোড়া এক নিমেষেই বিক্রি হয়ে যাবে। জাবেদ ভাই, আপনি সবসময় এমনভাবে অহংকার করে কথা বলেন কেন বলুন তো? দুটো পয়সা বেশি ইনকাম করেন বলে আপনার বড্ড অহংকার বেড়ে গেছে। হ্যাঁ, আমি দুটো পয়সা বেশি ইনকাম করি, তাই দেমাগ দেখাই। তোদের মতো তো আর ভিখারি নই যে আজীবনকাল এই দোকানেই পড়ে থাকব আর গরিব থেকে যাব। জাবেদ ভাই, আপনি যে এভাবে আমাদের বারবার ভিখারি আর ছোট লোক বলছেন, আপনি কিন্তু একদম ঠিক করছেন না। এই অন্যায়ের ফবল কিন্তু একদিন আপনাকে হাতে নাতে ভোগ করতেই হবে। কি করবি তুই আমার, হ্যাঁ? বেশি না বকে চটপট দোকানটা পরিষ্কার কর আর খরিদ্দারদের ডাক, না হলে কিন্তু এই কাজটাও হারাতে হবে, বলে দিলাম। সাজিদ, বলতো ভাই, আজকাল সব কেমন চলছে? তোকে বড্ড চিন্তিত দেখাচ্ছে। সব ঠিকঠাক আছে তো? আর বলিস না ভাই, এই জীবনের কথা আর কি বলবো। বাড়িতে গেলে দাদির অভাবের কথা, আর দোকানে এলে জাবেদ ভাইয়ের এই অমানসিক অপমান, এসব শুনতে শুনতেই আমার দিন কেটে যাচ্ছে। কেন রে, কি বলেছে জাবেদ ভাই তোকে? জানি শারিফ, কালকে আমি দোকানে আসতে একটু দেরি করেছিলাম বলে আমাকে কত আজে বাজে কথা শোনালো। ও, তার মানে তোকেও এই কথা বলেছে? কি, তোকেও বলেছে মানে? ঠিক বুঝতে পারলাম না, তোকে কি বলেছে জাবেদ ভাই? হ্যাঁ রে সাজিদ, আমাকেও উনি অনেক অপমান করেছেন। জাবেদ ভাইয়ের ইদানিং অনেক টাকা হয়ে গেছে তো, তাই আমাদের মানুষ বলেই গণ্য করছেন না। সাজিদ, চল আমরা দুজনে গিয়ে জাবেদ ভাইয়ের কাছে সরাসরি কথা বলি, যদি কিছু মাইনে বাড়িয়ে দেয়। আয় আরিফ, বস। তোর সাথে এই ভিখারি সাজিদটাকেও নিয়ে এসেছিস দেখছি। আর কাকেই বা কি বলছি, তুইও তো একটা ভিখারি। জাবেদ ভাই, আপনি সব সময় আমাদের এভাবে ভিখারি বলেন কেন? আমরা না হয় দুটো আশা কম রোজগার করি, খেটে খাই, তা বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? হ্যাঁ, অবশ্যই বলবো ভিখারি। তোরা তো ভিখারির জাতি। তা বল, আজ তোদের মাইনে দেওয়ার দিন নয়, কদিন আগেই তো টাকা দিলাম। আবার কি করতে এসেছিস আমার বাড়িতে? জাবেদ ভাই, আমরা আপনার দোকানে দিনরাত এক করে কাজ করি, কিন্তু আপনি আমাদের খুব অল্প মাইনে দেন। আমরা চাই আমাদের মাইনেটা কিছুটা হলেও বাড়ানো হোক। ওরে বাবা হো, এই ব্যাপার! সেই জন্যই এই দুই ভিখারি একসাথে জোট বেঁধে আমার বাড়িতে এসেছিস চুক্তি করতে, তাই তো? তা আমি কি করব? আমি তোদের এক পয়সাও মাইনে বাড়াবো না। তোরা আমার দোকানে এই মাইনেতেই কাজ করলে করবি, না করলে রাস্তা দেখবি। না জাবেদ ভাই, আমরা এই অল্প মাইনে আর এই অপমানের মধ্যে আর কাজ করব না। আপনি তাহলে আপনার দোকানের জন্য অন্য লোক দেখে নিন। আমরা আজ থেকে এই কাজ ছেড়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তোরা যা তো দেখি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কাল থেকে তোদের আমার দোকানে আসার কোনো দরকার নেই। তোদের মতো অনেক লোক আমি পেয়ে যাব। হায় আল্লাহ, এবার আমাদের কি হবে রে সাজিদ? আমরা তো রাগের মাথায় জাবেদ ভাইয়ের কাজটা ছেড়ে দিলাম, কিন্তু এখন আমরা খাবো কি, পরবো কি, কিছু ভেবেছিস? না রে আরিফ,
আমি নিজেও কিছু বুঝতে পারছি না যে এখন আমি কি করব, কিন্তু কাজটা ছেড়ে দিয়েছি, ভালোই করেছি। তুই ঠিকই বলেছিস সাজিদ, আর বসে থাকলে চলবে না, কেঁদেও লাভ নেই, যা হবার হয়ে গেছে। আল্লাহ ভরসা, উনি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। চল এবার বাড়ির দিকে যাই, আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে। আরিফ, তোকে আর একা একা বাড়ি গিয়ে রান্না করতে হবে না। তুই আজ আমাদের বাড়িতে চলো। আমার দাদি রান্না করেছে, আমরা একসাথে বসে খাবো। আর এই কাজটা নিয়েও দাদির সাথে একটু আলোচনা করা যাবে, ওনার অভিজ্ঞতা বেশি। আমার নাতিটা সে কখন বেরিয়েছে, এখনও আসার নাম নেই। কোথায় আছে, কি করছে কে জানে, বড্ড চিন্তা হয়। এই তো গো দাদি, তোমাকে আর অত চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। ওমা সাজিদ, তুই তোর বন্ধু আরিফকেও সাথে করে নিয়ে এসেছিস, ব্যাপার কি বলো তো? হ্যাঁ গো দাদি, আরিফের আজকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। ও তো বাড়িতে একাই থাকে, তাই ওর রান্নাও করা হয়নি। সেজন্য আমি বললাম তোকে আর কষ্ট করে রান্না করতে হবে না, আমাদের বাড়িতে চল, আমার দাদির হাতের রান্না খাবি। খুব ভালো করেছিস ভাই। আয় আরিফ বাবা, খেতে বসো, খাবার দেওয়াই আছে, তোরা হাত মুখ ধুয়ে খেয়ে নে। দাদি, আসল কথা তো তোমাকে বলাই হয়নি। আজকে আমরা দুজনে জাবেদ ভাইয়ের কাছে গিয়েছিলাম মাইনে কিছুটা বাড়ানোর কথা বলতে, কিন্তু উনি আমাদের খুব অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমরাও কাজ ছেড়ে চলে এসেছি। ইন্নালিল্লাহ, বলিস কি সাজিদ? তাহলে এখন তোরা দুজন মিলে কি করবি, কিছু ভেবেছিস? তোর দাদি যখন এত চমৎকার রান্না করতে পারেন, তখন আমরা নিজেরা একটা ছোট হোটেল খুললে কেমন হয়? আমরা সেখানে চিংড়ি মাছের পকোড়া, মুরগির মাংসের পকোড়া এসব বিক্রি করব। বুদ্ধিটা তো আসলেই দুর্দান্ত, কিন্তু আরিফ, এইসব ব্যবসা শুরু করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আমাদের মতো গরিবের কাছে এত টাকা কোথা থেকে আসবে? তোরা এক কাজ কর বাবা, আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব খুব দয়ালু মানুষ, তোরা দুজনে ওনার কাছে যা, গিয়ে সাহায্য চা। ঠিক আছে দাদি, তাহলে আমরা এক্ষুনি চেয়ারম্যান সাহেবের বাড়ির দিকে যাচ্ছি। আরে সাজিদ আর আরিফ যে, কি মনে করে তোরা দুজনে আমার বাড়িতে এসেছিস? কোনো সমস্যা? আসলে আমরা দুজনে মিলে একটা নতুন পকোড়ার হোটেল খুলতে চাইছি, নিজের পায়ে দাঁড়াতে চাই। সেই দোকানটা শুরু করার জন্যই আপনার কাছে কিছু সাহায্যের আবেদন করতে এসেছি। চমৎকার আইডিয়া। শোন সাজিদ, তোদের নগদ টাকা দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য হয়তো এই মুহূর্তে আমার নেই, তবে বাজারের মোড়ে আমার একটা খালি দোকান ঘর পড়ে আছে। তোরা এক কাজ করো, কোনো ভাড়া ছাড়াই সেই দোকানে তোদের হোটেলটা চালু করো। অনেক অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, আপনি আজ আমাদের এই বড় উপকারটা না করলে হয়তো আমরা দোকানটা খোলাই হতো না। আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই বাবা, আমি গ্রামের চেয়ারম্যান হয়েছি তোদের মতো যুবকদের পাশে দাঁড়ানোর জন্যই। তোরা সৎ পথে ব্যবসা শুরু করো, মন দিয়ে কাজ করো, আল্লাহ তোদের বরকত দেবেন। সাবধানে বাড়ি যা। এই নাও দাদি, বাজার থেকে একদম তাজা চিংড়ি মাছ আর মুরগির মাংস কিনে নিয়ে এসেছি। তুমি এগুলো ভালো করে ধুয়ে পকোড়ার মশলা মাখিয়ে নাও। ওই ব্যাগটা আমাকে দে তো দেখি, আমি চটপট সব রেডি করে ফেলছি। তোরা দোকানটা পরিষ্কার করে টেবিল চেয়ারগুলো গুছিয়ে নে, কাস্টমার আসার সময় হয়ে গেছে। আরে সাজিদ, আরিফ, তোরা এখানে নতুন হোটেল খুলেছিস নাকি? আমি তো জানতামই না, কবে চালু করলি? এই তো কবির ভাই, আজকে থেকেই আমাদের এই নতুন পকোড়ার দোকান চালু করেছি। তা বেশ, ভালো করেছিস। তা তোদের যখন নতুন দোকান, আমাকে 1 প্লেট চিংড়ি মাছের পকোড়া দে তো, চেখে দেখি কেমন বানিয়েছিস। ওহো, সুবহানাল্লাহ! এত চমৎকার আর মোচমোচে চিংড়ির পকোড়া আমি আমার জীবনেও খাইনি রে সাজিদ। এই পকোড়ার কারিগর কে রে? এটা আমার দাদির হাতের স্পেশাল রেসিপি কবির ভাই, ওনার হাতের জাদু। অসাধারণ, তোর দাদি সত্যিই খুব ভালো রাঁধেন। সাজিদ, তুই এক কাজ কর, আমার বাড়ির জন্য আরো 2 প্লেট চিংড়ির পকোড়া প্যাক করে দে, নিয়ে যাব। হ্যাঁ আরিফ, তুই ঠিকই বলেছিস, কিন্তু এখন কথা না বাড়িয়ে কাজে মন দে। দেখ আরো কাস্টমার আসছে। কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে? দোকানের সব পকোড়া কি বিক্রি হয়ে গেছে? না গো গিন্নি, বিক্রি হওয়া তো দূরের কথা, আজ একটা কাস্টমারও আমার দোকানে আসেনি। এবার হয়তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমরা যে কি করে বাঁচব আল্লাহই ভালো জানেন। কি হলো গো তোমার? বাড়িতে এসে এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কি হয়েছে, আমাকে সব খুলে বলো তো। গিন্নি, কয়েকদিন আগে আমি আমাদের দোকানের 2 কর্মচারী সাজিদ আর আরিফকে খুব অপমান করে কাজ থেকে বের করে দিয়েছিলাম। তারা এখন চেয়ারম্যান সাহেবের সাহায্যে আমার দোকানের ঠিক সামনেই নতুন পকোড়ার হোটেল খুলেছে, আর আমার থেকে অর্ধেক দামে এত সুস্বাদু পকোড়া বিক্রি করছে যে আমার সব কাস্টমার এখন ওদের দোকানে চলে যাচ্ছে। এখন আমি কি করব বলো?
এখন কেঁদে আর কোনো লাভ নেই। অহংকার যে পতনের মূল, তা তো তুমি নিজেই প্রমাণ করলে। সাজিদ চলে যাওয়ার পর থেকে তো তোমার মাছের আড়তের ব্যবসাও বন্ধ হয়ে গেছে। এখন এক কাজ করো, কাল সকালে তুমি সাজিদদের দোকানে যাও, গিয়ে নিজের ভুলের জন্য ওদের কাছে ক্ষমা চাও, আর একটু সাহায্য প্রার্থনা করো। কিন্তু গিন্নি, আমি ওদের যেভাবে ছোটলোক আর ভিখারি বলে অপমান করেছি, ওরা কি আমাকে আর ক্ষমা করবে? আমার তো মনে হয় না ওরা আমাকে সাহায্য করবে। চেষ্টা করতে দোষ কোথায়? নিজের ভুল স্বীকার করলে মানুষ ছোট হয়ে যায় না। বাড়িতে হাত গুটিয়ে বসে থাকার থেকে একবার চেষ্টা করেই দেখো। অসব কথা পরে হবে আরিফ, আগে চল দোকানটা খুলি। আরে জাবেদ ভাই না, আপনি এখানে? সাজিদ, আরিফ, আমাকে ক্ষমা করে দে রে বাপ। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি তোদের ক্ষমতা আর অহংকারের জোরে অনেক বড় অপমান করে ফেলেছিলাম। তোরা চলে যাওয়ার পর আমার মাছের আড়তও বন্ধ হয়ে গেছে, আর এখন তোদের দোকানের জন্য আমার হোটেলটাও বন্ধের মুখে। জাবেদ ভাই, আপনি শান্ত হন। আমরা আপনার মতো কিপটে বা নিষ্ঠুর নই যে আমাদের কাছে কেউ সাহায্য চাইলে আমরা তাকে ফিরিয়ে দেব। আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। আমরা আপনাকে কিছু টাকা ধার দিচ্ছি, তা দিয়ে আপনি আপনার মাছের আড়তের ব্যবসাটা আবার নতুন করে বড় করুন। আর এবার একজন সৎ আর বিশ্বস্ত কর্মচারী দেখে কাজে রাখুন।